তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ক্রোমোজোম নিয়ে। এর আগের ক্লাসে আমরা হচ্ছে নিউক্লিয়াস পর্যন্ত পড়েছিলাম। তো আজকে যেটা পড়ছে সেটা হচ্ছে আজকে আমরা ক্রোমোজোমটা শুরু করব। প্রথমে হচ্ছে ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভেতর যে সূত্রাকার কিছু তন্তুর মতো গঠন দেখতে পাই, যেগুলো কিনা অনুলিপন করতে পারে এবং হচ্ছে যারা হচ্ছে বর্ণ ধারণ করে। যদি রঞ্জক পদার্থ দেওয়া হয়, যারা বর্ণ ধারণ করতে পারে এবং হচ্ছে যারা অনুলিপন ক্ষমতা সম্পন্ন। তাছাড়া হচ্ছে যাদের গঠনটা হচ্ছে যাদের ডিএনএ এবং হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাছাড়া হচ্ছে এরা তোমার হচ্ছে বংশগতিতে বা মিউটেশনে বা প্রকরণ সৃষ্টিতে এরা ভূমিকা পালন করে। তো ওই যে তন্তুর মতো গঠনগুলো আছে, যে বৈশিষ্ট্য এদের মধ্যে আমি মাত্র যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে তন্তুগুলোর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য আছে, এদেরকে বলা হচ্ছে ক্রোমোজোম বলা হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা শব্দের মানে আগে বুঝিয়ে নেই। প্রথম বলেছি অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন মানে কি? অনুলিপন মানে হচ্ছে একটু নিচে নামা। অনুলিপন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা। আমি 1 সেকেন্ড সময় নিচ্ছি, আরেকটু আরো 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 ব্যাস। ওকে, আরেকটু পুরো উঠবে। ওকে, থ্যাংক ইউ, চলবে, পারফেক্ট। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে অনুলিপন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে হুবহু আরেকটা ডিএনএ তৈরি করার যে কৌশল, সেটাকে বলা হচ্ছে অনুলিপন বা রেপ্লিকেশন বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা শব্দ বলেছিলাম হচ্ছে মিউটেশন। মিউটেশন জিনিসটা হচ্ছে কোনো একটা ডিএনএতে হঠাৎ কোনো পরিবর্তন ঘটাকে সেটা বলা হয় মিউটেশন। সেটা হতে পারে প্রাকৃতিক কোনো কারণে পরিবর্তন ঘটা বা কৃত্রিম উপায়ে পরিবর্তন ঘটা সেটা। যেমন হচ্ছে বিভিন্ন যে রেগুলো আছে, ধরি আলট্রাভায়োলেট রে বলি বা কসমিক রে, বিভিন্ন রেগুলো আছে, এদের প্রভাবে হয় কি যে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে কিছু নাইট্রোজেন বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই নাইট্রোজেন বেসগুলো থাকে। তো ওই আলট্রাভায়োলেট রে বা হচ্ছে এইরকম কসমিক রে প্রভাবে হয় কি, ওখানে যে নাইট্রোজেন বেসগুলো ছিল সেই নাইট্রোজেন বেসগুলো মুছে যায়, নষ্ট হয়ে যায়। দেন ডিএনএ কিন্তু কোনো জায়গায় ফাঁকা থাকছে না। ডিএনএ সঙ্গে সঙ্গে করছে কি, তার যে নিউক্লিওপ্লাজমের মধ্যে তার ওখানে যে তার নিউক্লিওলাসের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো ছিল সেখান থেকে এনে সে আবার জায়গাটা ভরাট করে দিচ্ছে। তবে পার্থক্য যেটা করছে, ভুল যেটা করছে, আগে যেখানে অ্যাডিনিন ছিল সেটা ভুলে যায়, ভুলে মানে এমনও হতে পারে যে সে এখানে গুয়ানিন বসিয়ে দিল। তাহলে দুটো অ্যাডেনিন একটা থায়ামিন এরা মিলে যে আমাদের শরীরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেত, দেখা গেল যে এরা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের বৈশিষ্ট্যটুকুও চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে মিউটেশন ঘটা। মিউটেশন মানে হচ্ছে তাহলে কি, পরিবর্তন, ডিএনএতে হঠাৎ কোনো পরিবর্তন ঘটাকে বলা হচ্ছে মিউটেশন। আর প্রকরণ তো বুঝোই, আমাদের মধ্যে যে এক একজন মানুষের মধ্যে এক এক রকম বৈশিষ্ট্য দেখা যায়, চেহারাও আলাদা থাকে, আচার আচরণ আলাদা থাকে, এগুলো হচ্ছে এক একটা প্রকরণ। তাহলে আমরা এতক্ষণ জানলাম হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞাটা জানলাম। এখন ক্রোমোজোমটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? সর্বপ্রথম বিজ্ঞানী হচ্ছেন কার্ল নাগেলি। উনি 1842 সালে এটা প্রথম দেখতে পেয়েছিলেন। 1842 সালে উনি প্রথম কোষের ভেতরে এটাকে দেখতে পেয়েছিলেন, কোষের ভেতরে, কিন্তু উনি নামকরণ করেননি। তারপর 1888 সালে বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। উনি এটাকে নাম দিয়েছিলেন হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন মানে হচ্ছে চিকন তন্তু বা চিকন সুতার মতো তন্তু, ক্রোমাটিন নাম দিয়েছিলেন। সবশেষে ওই একই সালে বিজ্ঞানী ডাব্লিউ ওয়াল্ডিয়ার উনি দেখলেন কি যে ওয়াল্টার ফ্লেমিং যেটাকে নাম দিয়েছিলেন হচ্ছে ক্রোমাটিন, সেটা হচ্ছে যখন তোমার প্রোফেজ পর্যায়ে যখন ঘটে, মাইটোটিক কোষ বিভাজনের যখন প্রোফেজ পর্যায়ে ঘটে, তখন দেখেন যেগুলোকে যদি কোনো রঞ্জক পদার্থ দেওয়া হয়, যেমন হচ্ছে ফুলজিন রঞ্জক যদি দেওয়া হয়, তো তখন দেখা যায় এরা রঞ্জক পদার্থ ধারণ করছে। তাহলে উনি ওই যেহেতু সে রঞ্জক পদার্থ ধারণ করছে, সেই নাম অনুসারে এটার নাম দিলেন হচ্ছে, বাংলা যেটা অর্থ বলে, রং ধারণকারী দেহ, অর্থাৎ ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দের অর্থটা হচ্ছে বর্ণ ধারণকারী দেহ। তাহলে এই ছিল হচ্ছে ক্রোমোজোমের আবিষ্কার। এখন হচ্ছে ক্রোমোজোমটা
কয়টা থাকে, একটা কোষের মধ্যে, একটা নিউক্লিয়াসের মধ্যে কয়টা থাকতে পারে? এই পর্যন্ত ক্রোমোজোম দেখা গেছে যে তোমার 2 থেকে 1600 পর্যন্ত নিউক্লিয়াস ক্রোমোজোম পাওয়া গেছে। তোমাদের বই একটা চার্ট আছে, এখানে বেশ কিছু ক্রোমোজোমের নাম দেয়া আছে। তুমি সবগুলো তো একেবারে মনে রাখতে পারবে না। প্রথম হচ্ছে যেগুলো কমন আছে সেই কয়টা শিখে নাও, এরপর হচ্ছে প্রতিদিন 2টা বা 3টা করে চারটা কমপ্লিট করবা। আচ্ছা, এরপর ক্রোমোজোমের আকৃতিটা কেমন হবে, আয়তন বা আকৃতিটা কেমন হবে? বিভিন্ন প্রজাতির মধ্যে যে ক্রোমোজোমগুলো আমরা পেয়েছি সবগুলোর দৈর্ঘ্যকে যদি আমরা এক করে দেখব, যেগুলোর দৈর্ঘ্য হচ্ছে সর্বনিম্ন আমরা পেয়েছি হচ্ছে যেটার দৈর্ঘ্য, সেটার মাপটা হচ্ছে 3.5 মাইক্রোমিটার দৈর্ঘ্য, এবং সর্বোচ্চ যেটা পেয়েছি সেটা ছিল হচ্ছে 30 মাইক্রোমিটার ছিল। আর প্রস্থ ছিল হচ্ছে, মানে এরকম যে দৈর্ঘ্যটা আছে এরকম দৈর্ঘ্য আমরা পেয়েছি 3.5 নিচে সর্বনিম্ন, আর সর্বোচ্চ পেয়েছি হচ্ছে 30 মাইক্রোমিটার। আর প্রস্থ যেটা আছে এরকম সেটা প্রস্থগুলো হচ্ছে পেয়েছি 0.2 থেকে 2 মাইক্রোমিটার পেয়েছি। এবার আসি আমাদের মানুষের ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রে যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে 4 থেকে 6 মাইক্রোমিটার আমাদের যে ক্রোমোজোমগুলো আছে। তাহলে এগুলো ছিল হচ্ছে তার আবিষ্কার, এবং হচ্ছে তার সংখ্যা, এবং হচ্ছে তার আয়তন বা আকৃতি। এবার আমরা মূল আমাদের লেকচারে চলে আসি। আমরা আজকে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের স্থূল গঠন দেখব, তারপর হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠনটাও দেখব, এবং ক্রোমোজোমের প্রকারভেদটা দেখব। তো ক্রোমোজোমের স্থূল গঠন যেটা, আমি এখানে একটা চিত্র তোমাদের জন্য এঁকে রেখেছি। এখানে আমি প্রথম যেটা দেখতে পাচ্ছি জিনিসটা, এটা কি দিয়ে তৈরি প্রথম, ঠিক আছে? প্রথম হচ্ছে আমি তার আগে একটু বাম দিকের চিত্র যেটা ছিল এটা একটু বুঝে আসি। আমরা জানি যে একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে? একটা ক্রোমোজোমে থাকে ডিএনএ। আমি দেখো এখানে একটা ডিএনএ স্ট্রাকচার রেখেছি, যেটা হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট এবং হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো। স্ট্রাকচারটা হচ্ছে এরকম পেঁচানো সিঁড়ির মতো, বা দড়ি যেভাবে পাকিয়ে থাকে না, ওরকম দড়ির মতো। তো এই যে ডিএনএ সূত্রকটা আছে, এটাই কিন্তু যে এখানে দেখো নীল কালিতে আঁকা আছে একটা চিকন সুতার মতো, এটাকে যদি আমরা আরো ভালোভাবে দেখার চেষ্টা করি তখন দেখি হচ্ছে এটা দ্বিসূত্রক। এখন এগুলা করে কি, এই যে কিছু বৃত্তাকার বলের মতো গঠন তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন। প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন। এই হিস্টোন নামক প্রোটিনের চারপাশে এই ডিএনএ গুলা এরকম জড়িয়ে থাকে। ডিএনএর যে নেগেটিভ প্রান্ত আছে, একটা ডিএনএর ফসফেট মূলকের যে নেগেটিভ প্রান্ত আছে তার সাথে হিস্টোন প্রোটিনের যে পজিটিভ প্রান্ত আছে, এদের মাঝখানে একটা বন্ড তৈরি হয়। বন্ড তৈরি হওয়ার কারণে এরা এই হিস্টোন গুলাকে এরকম করে জড়িয়ে ধরে রাখে। এরপর এরকম যে হিস্টোন যেগুলো আছে, এরকম হিস্টোন চারপাশে ডিএনএ গুলো পাকিয়ে আছে, এরকম অনেকগুলা যখন আমরা দেখবো তখন দেখবো যে এটা দেখতে মনে হবে যে আমাদের চুলের যে কুণ্ডলি আছে, চুল জট লেগে যেরকম অবস্থা হয় এরকম একটা অবস্থা দেখতে পাই। এরকম জট লাগা অবস্থা দিয়েই কিন্তু পুরোটা ক্রোমোজোম গঠিত। তাহলে আমরা ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে প্রথম যেটা দেখব এটা হচ্ছে ক্রোমাটিন। এই যে একটা ডিএনএ এবং হচ্ছে এই হিস্টোন, এই দুটো মিলেই তৈরি করছে হচ্ছে ক্রোমাটিন তৈরি করছে। কি বলেছে? ক্রোমাটিন। এখানে দেখো, এখানে আমি লাল বর্ণ দিয়ে এরকম আঁকা হয়েছে, আঁকা বাঁকা করে পুরোটা আঁকা হয়েছে। তাহলে ক্রোমাটিন হচ্ছে এখানে সুতার মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনটা কি দিয়ে তৈরি, আমি কিন্তু মাত্র বলে ফেলেছি। ক্রোমাটিনটা কি দিয়ে তৈরি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রোটিন এবং হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং হচ্ছে ডিএনএ দিয়ে তৈরি একটা যৌগ। আর যখন এই ডিএনএ যেটা ছিল, ডিএনএটার ব্যাস থাকে হচ্ছে তোমার 2 ন্যানোমিটার। আর যখন এই ডিএনএ গুলা হিস্টোনের উপর পেঁচিয়ে যায় তখন তাদের ব্যাস থাকে হচ্ছে 11 ন্যানোমিটার। ধীরে ধীরে তারা আরো কুণ্ডলিত হয় এবং এদের ব্যাস আরো বৃদ্ধি পায় এবং সবশেষে হচ্ছে ক্রোমোজোমটা গঠন করছে। এই যে এখানে আমি ক্রোমাটিন বললাম যে আছে, ক্রোমাটিন গুলো তাহলে কিভাবে থাকছে? ক্রোমাটিন গুলো দেখো যে এইভাবে পেঁচিয়ে থাকছে, ঠিক আছে? এখানে একটু কথা আছে, ক্রোমাটিন গুলো যখন পেঁচিয়ে আছে তার মধ্যে কিছু কিছু ক্রোমাটিন আছে যাদের মধ্যে ভাঁজ একটু কম থাকে, পেঁচগুলো একটু কম থাকে, আর কিছু আছে এতটা জটযুক্ত যে খোলা সম্ভব না। এখন যে ক্রোমাটিন গুলো হচ্ছে এরকম অধিক ভাঁজযুক্ত, এগুলোকে বলা হয় হচ্ছে হেটেরোক্রোমাটিন। এর আগের দিন কিন্তু এটা আমি মানে পড়িয়েছিলাম, এটার নাম হচ্ছে হেটেরোক্রোমাটিন। আর যেটা কিনা এরকম কম ভাঁজযুক্ত সেটা হচ্ছে
ইউক্রোমাটিন, আমি শুধু ইউ লিখলাম, ইউক্রোমাটিন। তাহলে যেটা ছিল হেটেরোক্রোমাটিন, সেটা হচ্ছে তোমার যখন আমরা রঞ্জক পদার্থ দেই তখন এরা রং অধিক ধারণ করে, অর্থাৎ তখন আমি আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি ক্রোমাটিন গুলাকে দেখতে পেলে এটাকে দেখবো যে ডিপ কালার দেখতে পাবো, গাঢ় বর্ণ দেখতে পাবো। আর এখানে যে ডিএনএ গুলো থাকে এরা তোমার হচ্ছে এমআরএনএ তৈরি করে না, অর্থাৎ এরা নিষ্ক্রিয়, চুপচাপ বসে থাকে। আর ইউক্রোমাটিন যেটা আছে এরা রং কম গ্রহণ করছে, আর হচ্ছে এদের মধ্যে যে ডিএনএ গুলো আছে তা থেকে তোমার এমআরএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ ইউক্রোমাটিনটা হচ্ছে সক্রিয় ডিএনএ ধারণ করছে। তাহলে এই ছিল হচ্ছে হেটেরোক্রোমাটিন এবং হচ্ছে ইউক্রোমাটিন। আমরা শেষ করলাম হচ্ছে কেবল ক্রোমাটিন, এরপর আসি ক্রোমাটিড। ক্রোমোজোমের 2 নম্বর অংশ যেটা ক্রোমাটিড। ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিডটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে যে একটা ক্রোমোজোমের যেটা আমরা বললাম যে সূত্রাকার গঠন, যেটা ক্রোমাটিনটা আমরা কখন দেখতে পাই মেনলি? ক্রোমাটিনটা মেনলি আমরা দেখতে পাই হচ্ছে ইন্টারফেস দশায় দেখতে পাই। যখন কোষ বিভাজন ঘটে না, একটা কোষ বিশ্রামরত অবস্থায় যখন থাকে তখন হচ্ছে আমরা এরকম সুতার মতো ক্রোমাটিন দেখতে পাচ্ছি। এরপরে ক্রোমাটিড যেটা আছে, ক্রোমাটিডটা আমরা কখন দেখতে পাবো? ক্রোমাটিডটা দেখতে পাবো হচ্ছে যখন মাইটোটিক কোষ বিভাজনের মেটাফেজ দশা যখন চলবে। মেটাফেজ দশায় কি হয়? প্রত্যেকটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার বরাবর এরকম 2টা ভাগে বিভক্ত দেখা যায়। প্রত্যেকটা ক্রোমোজোম এই এটা হচ্ছে মাঝখানটা সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর এরকম লম্বালম্বিভাবে বিভক্ত দেখা যায়। এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে বাম পাশে এই যে একটা ক্রোমাটিড, এটা একবারে মাথা থেকে এই পর্যন্ত আরেকটা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড। এই 2টা ক্রোমাটিড মানে একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলা হয় হচ্ছে সিস্টার ক্রোমাটিড বলা হয়। তাহলে এই যে ক্রোমাটিডটা বুঝালাম, তারপর আসি হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার জিনিসটা কি? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে আমরা যখন রঞ্জক পদার্থ দিচ্ছি যে এই ক্রোমোজোমের একটা জায়গায় এই মাঝখানটা যেটা বলি এটা একটা তোমার রঞ্জক পদার্থ গ্রহণ করেনি, এরকম দেখতে পাবো। তাহলে যে জায়গাটা এরকম হচ্ছে রঞ্জক পদার্থ গ্রহণ করে নাই, এই জায়গাটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। তাহলে সেন্ট্রোমিয়ারের কাজটা কি? সেন্ট্রোমিয়ারের কাজটা হচ্ছে এই যে 2টা ক্রোমাটিড আছে, 2টা ক্রোমাটিডকে শক্ত করে ধরে রাখছে। এই জায়গাটা দেখো 2টা ক্রোমাটিডকে সে শক্ত করে ধরে রাখছে। আর যেখানে সেন্ট্রোমিয়ার আছে এই জায়গাতে আমরা দেখছি যে এখানে উপরে ক্রোমাটিড 2টা যথেষ্ট প্রশস্ত ছিল, হঠাৎ করে সেন্ট্রোমিয়ারের জায়গায় এসে এটা সংকুচিত হয়ে আসলো। সেই জন্য এখানে কিন্তু একটা খাঁজের মতো সৃষ্টি হলো। খাঁজ মানে কি? একটু গর্তের মতো সৃষ্টি হলো, মানে এই জায়গাটা একটা গর্তের মতো সৃষ্টি হচ্ছে। এই গর্তের মতো যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। এরপর আছে হচ্ছে কাইনেটোকোর। আমরা দেখি যে সেন্ট্রোমিয়ারের উপর, সেন্ট্রোমিয়ারের পাশে একটা এক্সট্রা অবকাঠামো এখানে যুক্ত থাকে, যেটাকে বলা হয় হচ্ছে কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এই কাইনেটোকোর যেটা আছে এটার কাজ হচ্ছে যখন কিনা কোষ বিভাজন হয়, কোষ বিভাজন চলাকালীন সময় তো এরকম স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, তাই না? তো এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে আমি বলেছিলাম যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে এখানে কি থাকে? মাইক্রোটিউবিউল থাকে। তাহলে এই যে কাইনেটোকোর যেটা আছে এই কাইনেটোকোরের সাথে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে এগুলো যুক্ত হয়, অর্থাৎ এই যে মনে করো এটা একটা কাইনেটোকোর, ঠিক আছে? এই কাইনেটোকোরের সাথেই হচ্ছে এই স্পিন্ডল যন্ত্রের যে ফাইবারটা আছে সেটা হচ্ছে যুক্ত হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই ছিল হচ্ছে কাইনেটোকোর। তারপর হচ্ছে বাহু। বাহুটা কোনটা? এই সেন্ট্রোমিয়ারের 2 পাশে উপরে এবং নিচে আমরা ক্রোমোজোমের যে অংশ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তার বাহু। মানে ক্রোমাটিড গুলা না, কিন্তু যখন ক্রোমাটিড গুলা বিভক্ত থাকছে না, 2টা একসাথে থাকছে, একটা ক্রোমোজোম যখন 2টা ক্রোমাটিড জন্য একসাথে আমরা বুঝতেই পারছি না যে এগুলা 2টা ভাগে বিভক্ত, একসাথে জয়েন করে আছে, তখন আমরা সেন্ট্রোমিয়ার 2 পাশে যে 2টা হাত দেখতে পাচ্ছি এদেরকে বলা হচ্ছে বাহু। কয়টা বাহু? উপরে একটা বাহু, নিচে আরেকটা বাহু। এরপরে যেটা আছে গৌণ কুঞ্চন।
গৌণকুঞ্চন এবং স্যাটেলাইট এটা আবার সব ক্রোমোজোমে থাকে না, এটা বিশেষ কিছু ক্রোমোজোমে থাকে। গৌণকুঞ্চন কোথায় থাকে? যেসব ক্রোমোজোমের সাথে আমরা জানি যে একটা নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলা ছিল, এর আগের দিন আমি এঁকেছিলাম, তখন বলেছিলাম যে কোনো একটা ক্রোমাটিন তন্তুর সাথে তোমার হচ্ছে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকবে। এখন নিউক্লিওলাসটা যে ক্রোমাটিন তন্তুর সাথে যুক্ত থাকে, সেই ক্রোমাটিন তন্তুটা যেটা ছিল এটা যখন খাটো হয়ে যায় তখন এটাকে বলা হচ্ছে স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে আমি এখানে যে চিত্রটা এঁকেছি এটা আসলে একটা স্যাট ক্রোমোজোমের চিত্র। এখানে নিউক্লিওলাসটা কোথায় যুক্ত থাকে? এই যে গৌণকুঞ্চনের জায়গাটা আছে, দুজনের গৌণকুঞ্চন, এই দুজনের সাথেই সে লাগানো থাকে। এটা কিন্তু আমি যতটা ফাঁকা করে এঁকে রেখেছি অতটা ফাঁক কিন্তু থাকে না, দুটা এই যে দুইটা ক্রোমাটিডের মাঝখানে এতটা ফাঁকা স্থান কিন্তু থাকে না, এটা তোমাদের বোঝানোর জন্য ফাঁকা করে আঁকা হয়েছে, কিন্তু এটা যথেষ্ট কাছাকাছি থাকে, যে কারণে একটা নিউক্লিওলাস এই জায়গাতে অবস্থান নিতে পারে। এখন আমরা পড়ছিলাম গৌণকুঞ্চন, গৌণকুঞ্চন জায়গাটা কোনটা? যখন রঞ্জক পদার্থ দেওয়া হচ্ছে তখন আমরা জানি যে সেন্ট্রোমিয়ারটা রঞ্জক পদার্থ ধারণ করছে না। এটা ছাড়াও তোমার এখানে এই জায়গাতে যে স্যাট ক্রোমোজোম যেটা আছে, স্যাট ক্রোমোজোমের মাথার একটু আগে একটা জায়গাতে, সেখানেও তোমার রঞ্জক পদার্থ ধারণ করে না, সেই জায়গাটাকে বলা হচ্ছে গৌণকুঞ্চন। তো গৌণকুঞ্চন যেটা আছে এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তার কারণটা কি? যে এখান থেকে ধারণা করা হয় যে এখান থেকে নিউক্লিওলাস যেটা সেটা আবার পুনরুৎপত্তি হয়। পুনরুৎপত্তি কেন প্রয়োজন? যখন তুমি কোষ বিভাজন পড়েছিলে, কোষ বিভাজনের মাইটোসিস ধাপগুলো চিন্তা করো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তুমি টেলোফেজ যখন একবারে হয়ে গেছিল, বা টেলোফেজ না, ধরো অ্যানাফেজ যখন ছিল, তখন কিন্তু নিউক্লিওলাসের অবলুপ্তি হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে সেটা বিলুপ্ত হয়ে গেছিল নিউক্লিওলাস, একটা কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। তাহলে যখন আবার নতুন করে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে তখন নিউক্লিওলাসটা কোত্থেকে তৈরি হলো? আবার নিউক্লিওলাসটা যেখান থেকে তৈরি হলো সেটা হচ্ছে ওই যে ওখানে যে স্যাট ক্রোমোজোম যেটা আছে, স্যাট ক্রোমোজোমের এখানে যে গৌণকুঞ্চন যেটা আছে, সেই গৌণকুঞ্চন থেকে আবার নিউক্লিওলাসটা তৈরি হলো। এখন গৌণকুঞ্চনিত জায়গাতে নিউক্লিওলাসটা তৈরিটা করছে কে? তৈরি করছে হচ্ছে গৌণকুঞ্চনের পরে আমরা এরকম বৃত্তাকার একটা মস্তকের মতো এলাকা দেখতে পাই, যেটাকে বলা হয় হচ্ছে স্যাটেলাইট। এটা কোন ক্রোমোজোমে পাচ্ছি? শুধুমাত্র স্যাট ক্রোমোজোমে, কিন্তু স্যাটেলাইট কিন্তু সব ক্রোমোজোমে থাকে না, নর্মালি এরকম দুইটা বাহু থাকবে, এরকম স্যাটেলাইট থাকবে না। যাই হোক, এই স্যাটেলাইটের মধ্যে অবস্থিত যে জিনগুলো আছে, এখানে যে ডিএনএ গুলো আছে, এই ডিএনএ এর মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো হচ্ছে নির্দেশনা দেয় নিউক্লিওলাস গঠন করার জন্য। নিউক্লিওলাস যেটা ছিল সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে আরএনএ এবং হচ্ছে তোমার প্রোটিন দিয়ে গঠিত হয়। নির্দেশনা কে দিচ্ছে? এই স্যাটেলাইটের ভিতরে যে জিনগুলো আছে তারা নির্দেশনা দিচ্ছে কোথায় বসে তৈরি হবে। এই যে গৌণকুঞ্চন আছে, এই গৌণকুঞ্চনের জায়গায় তৈরি হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি স্ট্রাকচার। আচ্ছা, আরো তিনটা জিনিস আছে বাকি। টেলোমিয়ার, ক্রোমোজোমের সর্বশেষ প্রান্ত যেগুলো আছে স্যাটেলাইট ছাড়া, যদি এখানে স্যাটেলাইট না থাকতো তাহলে এই প্রান্তেও থাকতো, দুই প্রান্তে আমরা পেতাম। দুই প্রান্তের মধ্যে যে ডিএনএ গুলো আছে, এই ডিএনএ যুক্ত অঞ্চলটাকে বলা হয় হচ্ছে টেলোমিয়ার। কেন এটাকে আলাদা করে এত সুন্দর একটা নাম দেওয়া হচ্ছে? তার কারণটা হচ্ছে ধারণা করা হয় যে এখানে যে জিনগুলো থাকে তারা আমাদের বার্ধক্যজনিত কারণে যে জরা আসে, জরা শব্দটা মানে বুঝেই বলছি, সেটা রোধ করতে কাজে লাগে। অর্থাৎ এখান থেকে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে, এখান থেকে মানে এই জায়গার নির্দেশনায় যে প্রোটিনটা অর্থাৎ যে এনজাইমটা তৈরি হচ্ছে সেটা আমাদের জরা রোধ করতে সাহায্য করছে। এনজাইমটার নাম হচ্ছে তোমার টেলোমারেজ এনজাইম। জরা মানে হচ্ছে এই যে আমাদের বয়স হলে পরে চামড়া ঝুলে পড়ছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, বা হাঁটাচলা করতে মানে আমরা সমর্থ থাকছি না, কষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে বার্ধক্যজনিত লক্ষণ বা জরা। তাহলে এগুলা যেন যাতে দেরিতে আসে সেজন্য কি সাহায্য করছে? এই টেলোমারেজ এনজাইম, এখান থেকে সৃষ্টি, টেলোমিয়ার থেকে সৃষ্টি হচ্ছে টেলোমারেজ এনজাইম, এরা কাজ করছে। তো এটা টেলোমিয়ার যেটা ছিল, টেলোমিয়ারের মধ্যে যে আমাদের ডিএনএ গুলো আছে, ঠিক আছে, এগুলা কিন্তু একটা নির্দিষ্ট থাকে, এটার পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে।
আবার আমাদের শরীরে যখন কোষ বিভাজন হয়, প্রত্যেকটা কোষ বিভাজন শেষে এই টেলোমিয়ারের যে দৈর্ঘ্য আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে। সো যখন কেউ যদি 50 বছর বয়স হয়ে যায়, সে যদি তখন তার ক্রোমোজোম থেকে টেলোমিয়ারের দৈর্ঘ্যটা মাপার চেষ্টা করে, যেটা দৈর্ঘ্যটা কত আছে, তো এটা দেখে সে মোটামুটি আন্দাজ করতে পারবে সে কত বছর বাঁচতে পারবে, মোটামুটি এটা আন্দাজ করা যাবে। তবে হ্যাঁ, এখানে কথা হচ্ছে অসুস্থতা বা হচ্ছে দুর্ঘটনা যেগুলো আছে সেগুলোর কথা আলাদা। কিন্তু তার যদি কোনো রোগ না হয় তাহলে তার পক্ষে কতদিন বেঁচে থাকা সম্ভব সেটা অনেকটা বলা যাবে। এখন এই যে বললাম টেলোমিয়ার যেটা ছিল, এখানে যে ডিএনএ গুলো আছে এগুলোর দৈর্ঘ্য একটা নির্দিষ্ট থাকে। আমাদের যখন জন্ম হয় তখন হচ্ছে প্রায় তোমার 8000 বেস পেয়ার নিয়ে আমরা জন্মগ্রহণ করি। বিপি মানে বেস পেয়ার। বেস পেয়ার মানে কি, এই যে অ্যাডেনিন যুক্ত হয় কার সাথে, থায়ামিনের সাথে যুক্ত হয়। গুয়ানিন যুক্ত হয় কার সাথে যুক্ত হয়, সাইটোসিনের সাথে যুক্ত হয়। তাহলে এগুলাকে বলা হয় হচ্ছে এক একটা বেস পেয়ার, মানে নাইট্রোজেনের, এগুলো তো নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের জোড়া, পেয়ার, সংক্ষেপে বলা হচ্ছে কি বিপি। তাহলে আমাদের যখন জন্ম হচ্ছে তখন আমরা 8000 বেস পেয়ার নিয়ে জন্মগ্রহণ করছি, কিন্তু প্রত্যেকবার কোষ বিভাজন শেষে সে বেস পেয়ার সংখ্যাটা ধীরে ধীরে কমে আসতেছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের টেলোমিয়ার। এখন আরো দুটো শব্দ, একটা হচ্ছে ক্রোমোমিয়ার আর একটা হচ্ছে পেলিকল এবং ম্যাট্রিক্স। প্রথমে এটা বুঝিয়ে নিই, তারপর ক্রোমোমিয়ারটা বোঝাচ্ছি। পেলিকল এবং ম্যাট্রিক্স জিনিসটা কি? অনেক বিজ্ঞানীরা ধারণা করেন এই যে ক্রোমোজোম যেটা আছে তার ভেতরে তো ক্রোমাটিন আছে, এই ক্রোমাটিনের বাইরে একটা আলাদা একটা লেয়ার আছে, একটা আবরণী দিয়ে পুরোটা জিনিস ঘেরা থাকে। এটা অনেকে ধারণা করেন, এটাকে মানে যারা ধারণা করেছিলেন তারা এটার নাম দিয়েছিলেন হচ্ছে পেলিকল। পরবর্তীতে মানে তোমার উন্নত অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে সেখানে আবার পেলিকলের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। আবার অনেকে আরেকটা ধারণা করেন যে এই যে ক্রোমাটিন গুলো আছে, সুতার মতো জিনিসগুলো আছে, এই সুতার মতো জিনিসগুলো নাকি ভেতরে তোমার আরেকটা ম্যাট্রিক্স থাকে, সুতারগুলো মতো জিনিসের চারপাশে নাকি কিছু ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার প্রোটিন দিয়ে তৈরি এবং আরএনএ দিয়ে তৈরি, এরকম একটা ধারণা করেন। কিন্তু এটাও ভুল, মানে এটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন পেলিকল এবং ম্যাট্রিক্স এটাকে কিছু কিছু অনেক বিজ্ঞানী আছেন বলেছেন যে আছে, কিন্তু এটা সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন যেটা আছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা কি, আমরা যখন মায়োসিস কোষ বিভাজন পড়েছিলাম, মায়োসিস কোষ বিভাজন তোমরা পড়েছো কি? মনে হয় না, পড়োনি। যাই হোক, কোষ বিভাজনের সময় আমরা একটা এরকম দেখতে পাই, ধরো এই যে ক্রোমোজোম যেটা আছে, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম মনে করো, একটা ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে তার এরকম সেন্ট্রোমিয়ার। তো আমরা দেখতে পাই এই ক্রোমোজোমের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট কিছু এরকম দানা দেখতে পাই, গুটির মতো দেখতে পাই, ক্রোমোজোমের মধ্যে লাগানো থাকে। এই ছোট্ট ছোট্ট যে গুটিগুলো আমি আঁকলাম, এখানে ডট ডট দিয়ে লিখলাম, এখানে এই যে অনেকগুলা গুটি গুটি, মাঝখানেটা তো সেন্ট্রোমিয়ার। এছাড়া যে গুটিগুলো আঁকলাম এই গুটিগুলোর নাম হচ্ছে তোমার ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার মানে কিভাবে, আমরা জানি যে ডিএনএটা হচ্ছে এরকম পেঁচিয়ে থাকে, দেখা যায় যে কিছুটা অংশ সোজা, আবার এখানে একটা পেঁচানো অংশ, আবার সোজা আবার পেঁচানো অংশ। তো এই যে পেঁচানো অংশগুলো, কুণ্ডলিত যে অংশগুলো আছে, কয়েলড যে অংশগুলো আছে, এই কয়েলড অংশগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ার যেগুলো ছিল এগুলো কিন্তু প্রজাতি ভেদে এদের অবস্থান কিন্তু নির্দিষ্ট। প্রজাতি ভেদে একটা ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমোমিয়ার থাকবে এবং কতটুকু দূর দূর থাকবে, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু নির্দিষ্ট। প্রত্যেকটা তথ্য কিন্তু তার ডিএনএতে দেওয়া আছে, যে কতক্ষণ পর পর সে একটা ক্রোমোমিয়ার উৎপন্ন করবে, সবকিছু তথ্য ডিএনএতে দেওয়া আছে। যাই হোক, আমাদের ডিএনএ স্ট্রাকচারটা শেষ হলো, মানে ক্রোমোজোমের ডিএনএ না, ক্রোমোজোমের স্থূল গঠনটা শেষ হলো। এখন যেটা জানবো যে ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ একটা তোমার সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর নির্ভর করে ক্রোমোজোমের যে প্রকারভেদটা সেটা সম্পর্কে আমরা জানবো। সেটার জন্য আমি একটু এই জায়গাটা মুছে ফেলছি, হিস্টোন নন হিস্টোন যেটা ছিল এই জায়গাটা মুছে ফেলছি। তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর নির্ভর করে ক্রোমোজোম হচ্ছে 5 প্রকার। এক নাম্বার হচ্ছে তোমার মোনোসেন্ট্রিক, এক নাম্বার হচ্ছে মোনোসেন্ট্রিক, যার সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা থাকবে। আমার লিখতে একটু দেরি হচ্ছে। মোনোসেন্ট্রিক, আচ্ছা কি বললাম, যার মধ্যে ক্রোমোজোম থাকবে একটা, অর্থাৎ সরি সেন্ট্রোমিয়ার থাকবে একটা।
এরকম দুইটা বাহু থাকছে, আর মাঝখানে থাকবে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, দুটো বাহু আর মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মনোসেন্ট্রিক। এরপরে চলে আসে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক লিখলাম না, ডাইসেন্ট্রিকটা কিরকম থাকে, যাদের ক্ষেত্রে এরকম সেন্ট্রোমিয়ার থাকবে দুইটা, মাঝখানে দুইটা দেখো সেন্ট্রোমিয়ার আমি আঁকলাম ফাঁকা জায়গা। এখন এখানে ক্রোমাটিড গ্রুপগুলো কিভাবে থাকছে, প্রথম হচ্ছে দেখো এই দুজনের মাঝখানে এরকম থাকছে, তারপর আবার এরকম দুইটা বাহু সব শেষে এরকম বের হয়ে থাকছে। এই পাশে অবিকল একই রকম, তাহলে এটা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। 3 নাম্বার আসি পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক ক্রোমোজোম, শুধু পলি লিখলাম, জিনিসটা কেমন হচ্ছে, পলিসেন্ট্রিক হচ্ছে যখন 2 এর অধিক থাকবে, এরকম সেন্ট্রোমিয়ারের সংখ্যা যখন 2 এর অধিক, তাহলে আমরা এখানে 3টা আঁকি, মনে করি এখানে 3টা আছে, তাহলে কিরকম হচ্ছে জিনিসটা হচ্ছে ঠিক আগের মতোই, যেটা ডাইসেন্ট্রিক ছিল এরকমই, মাঝখানে তুমি এরকম বন্ড দিয়ে দাও, যুক্ত আছে, আর সবশেষে দুদিকে দুটা মাথা তুমি বের করে দিবা, এটা হচ্ছে পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিকটা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে পরে আবার হাত তুলো। তাহলে এটা হচ্ছে পলিসেন্ট্রিক। আচ্ছা, এরপরে আরো দুটো আছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমি বলেছিলাম যে ক্রোমোজোম 5 প্রকার, একটা মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। এরপরে হচ্ছে ডিফিউজড। ডিফিউজড মানে হচ্ছে নির্দিষ্ট না, যেখানে দেখা যায় তোমার সেন্ট্রোমিয়ারের অবস্থানটা নির্দিষ্ট থাকে না, ঠিক আছে, এক একটা প্রজাতির যে বিভিন্ন সদস্যগুলো আছে এদের মধ্যে এক একটার মধ্যে এক এক কোনো নির্দিষ্ট সেন্ট্রোমিয়ার অবস্থান নাই, এদেরকে বলা হচ্ছে ডিফিউজড ধরনের সেন্ট্রোমিয়ার। এইসব সেন্ট্রোমিয়ার তার কিন্তু নির্দিষ্ট না, কিন্তু কোষ বিভাজন যখন হয় তখন কিন্তু এদেরও কিন্তু এরকম করে বিভাজিত হয়। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। ডিফিউজডের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে যার কোনো সেন্ট্রোমিয়ার নাই, আর ডিফিউজ যেটা আছে সেটার মধ্যে সেন্ট্রোমিয়ার আছে কিন্তু এটার অবস্থানটা স্পষ্ট না, ক্লিয়ার না, ডিফিউজড। আর অ্যাসেন্ট্রিকটা হচ্ছে মেইনলি যে মনোসেন্ট্রিক বা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম যেগুলো ছিল বা পলিসেন্ট্রিক যেগুলো ছিল, কখনো কোনো কারণে তার একটা লেজ যদি ভেঙে পড়ে যায়, একটা ক্রোমোজোমের বাহু যদি ভেঙে আলাদা হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হবে। এই অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম যেটা আছে এরা কিন্তু আবার যখন কোষ বিভাজন হচ্ছে তখন কিন্তু এরা কোনো ভূমিকা রাখছে না, এরা কিন্তু বিভাজিত হচ্ছে না। তাহলে এগুলো ছিল হচ্ছে এই 5 প্রকার ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর নির্ভর করে ক্রোমোজোম 5 প্রকার। এখন আসি সেন্ট্রোমিয়ারটার অবস্থানের উপর নির্ভর করে ক্রোমোজোমটা কত প্রকার সেটা দেখছি। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে, ধরো আমি এখানে একটা লম্বা একটা ক্রোমোজোম আঁকলাম, ঠিক আছে, মোটামুটি এতটুকু লম্বা একটা লাল ক্রোমোজোম আঁকলাম। এখন যদি এরকম হয় যে এই ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ার একেবারে মিডলে যদি দেই, যদি এটা মিডল হয়েছে না, ধরো এই মিডলে আছে, ঠিক আছে, মিডলে যদি হয়, মিডলে থাকলে এই সেন্ট্রোমিয়ারটাকে কি নামে ডাকা হবে, এই ক্রোমোজোমটাকে কি নামে ডাকা হবে, এটাকে ডাকা হবে হচ্ছে মেটাসেন্ট্রিক। যখন কোনো সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকবে তখন সেটাকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা, যখন এরকম হয় ক্রোমোজোমটা একটু মাঝখান থেকে একটুখানি দূরে সরে আসে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। আমি শুধু সাব মেটা লিখে রাখলাম, বাকিটা বুঝে নিবা, সাব মেটাসেন্ট্রিক। তারপর যখন এরকম হয় সেটা আরো দূরে সরে আসে তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি এমন হয় সেটা একেবারে এক পাশে সরে গেছে তখন সেটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে আবারও বলছি,
যখন সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমের ঠিক মাঝখানে অবস্থান করছে তখন যে ক্রোমোজোমটা আমরা পাচ্ছি সেটাকে বলবো মেটাসেন্ট্রিক। সেটা যদি মাঝখান থেকে একটু পাশে চলে যায়, মানে মাঝখানের কাছাকাছি আছে, তখন এটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। যখন এটা একবারে ওই পরিধির একবারে শেষ প্রান্তের কাছাকাছি জায়গায় চলে যায় তখন এটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। আর একেবারে শেষ প্রান্তে চলে গেলে সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক বলা হচ্ছে। এখন এদের আকারগুলো কিরকম থাকে দেখো, যেটা মেটাসেন্ট্রিক থাকে বললাম কি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার থাকে মাঝখানে, তাহলে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকলে দুটো ক্রোমোজোম এভাবে উল্টিয়ে থাকছে, তাহলে আকৃতিটা কি আসছে ইংরেজি ভি অক্ষরের মতো আসছে। মেটাসেন্ট্রিক যেটা আছে, মেটাসেন্ট্রিকের সেন্ট্রোমিয়ারটা এই মাঝখানে থাকলে দুটো বাহু যদি আমরা চিন্তা করি ভি এর দুটো হাতের মতো। আচ্ছা, এরপর সাব মেটাসেন্ট্রিকটা কিরকম? সাব মেটাসেন্ট্রিকটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার আর তার বাহু হচ্ছে সাব মেটাসেন্ট্রিক এখানে অবস্থিত, একটা বাহু লম্বা আর একটা বাহু একটু কম লম্বা। তাহলে একটা বাহু হচ্ছে আমি এরকম লম্বা করে রাখলাম আর একটা বাহু অতটা না, একটু কম লম্বা, তাহলে এটা কি ইংরেজি এল অক্ষরের মতো হলো না? আচ্ছা, এরপরে চলে যায় অ্যাক্রোসেন্ট্রিক যেটা বললাম। অ্যাক্রোসেন্ট্রিকে প্রথম হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা আঁকলাম, সেন্ট্রোমিয়ারটা আঁকার পরে এখানে দেখেছি যে একটা বাহু বেশ ছোট আর একটা অনেক বেশি লম্বা, তাহলে এটা কি গঠন তৈরি করছে? একটা বাহু বেশ ছোট আর একটা অনেক বেশি লম্বা, তাহলে এটা হচ্ছে ইংরেজি জে অক্ষরের মতো তৈরি করছে। এটা হচ্ছে ইংরেজি জে। এল এর নিচের বাহুটা যতটা লম্বা, জে এর উপরের যে টানটা আছে এটা কিন্তু অতটা লম্বা থাকে না, একটু ছোট থাকে। সবশেষে হচ্ছে টেলোসেন্ট্রিক যেটা ছিল, টেলোসেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের এক প্রান্তে থাকবে আর হচ্ছে ক্রোমোজোমটা এভাবে থাকছে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে ইংরেজি আই এর মতো অক্ষর সৃষ্টি করছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্রোমোজোমের বিভাগটা। ঠিক আছে, অনেকখানি সময় চলে গেছে, আর 2 মিনিটের মতো সব শেষ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা ক্রোমোজোম কোন ধরনের বৈশিষ্ট্য বহন করছে, মানে সেটা কি আমাদের শরীরের বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, নাকি কোন ধরনের বৈশিষ্ট্যগুলো সে বহন করছে, এর উপর নির্ভর করে ক্রোমোজোমটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম যারা আছে ওরা হচ্ছে আমাদের দেহের বৈশিষ্ট্যগুলা প্রকাশ করে, যেমন হচ্ছে আমাদের চোখের বর্ণ, আমার গায়ের বর্ণ, আমি কিভাবে হাসবো, ঠিক আছে, বা আমার ব্লাড গ্রুপটা কি হচ্ছে, বা আমার স্কিনের কালারটা কি হচ্ছে, চুলের কালারটা কি হচ্ছে, কিভাবে আমি খাচ্ছি, এগুলো নির্ভর করতেছে। আর তোমার সেক্স ক্রোমোজোম যেটা ছিল সে নির্ধারণ করবে হচ্ছে যে আমি ছেলে হব নাকি মেয়ে হব, সেটা নির্ভর করবে হচ্ছে সেক্স ক্রোমোজোমের উপর। যেটা কিনা অটোজোম সেটাকে হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। আর সেক্স ক্রোমোজোম আমরা জানি যে দুই প্রকার, এক্স এবং ওয়াই। মেয়েদের ক্ষেত্রে ডাবল এক্স এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই প্রকাশ করা হচ্ছে। এখন মাঝখান থেকে তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে আমরা যে থার্ড জেন্ডার যাদেরকে বলি, থার্ড জেন্ডার, তাহলে তাদের ক্ষেত্রে এই বিন্যাসটা কেমন হচ্ছে, যে তাদের ক্ষেত্রে কি ডাবল এক্স 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 হচ্ছে নাকি এক্স ওয়াই হচ্ছে? তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আবার আমার এই জায়গাটা মুছতে হচ্ছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ধরো এখানে আমরা জানি যে এক্স এবং ওয়াই থাকলে জিনিসটা হবে ছেলে, সেই মানুষ হবে ছেলে, কিন্তু ওদের ক্ষেত্রে হয় কি, এটা হচ্ছে তোমার এক ধরনের ক্রোমোজোমীয় ডিসঅর্ডার। ডিসঅর্ডারের কারণে এখানে দুইটা এক্স হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় এখানে ট্রিপল এক্সও হয়ে যায়, ট্রিপল এক্স ওয়াই এরকমও হয়ে যায়। মানে এটা হচ্ছে যখন কোষ বিভাজন হচ্ছে, জাইগোটের যখন বিন্যাস হচ্ছে, তখন তোমার ক্রোমোজোমের কিছু ডিসঅর্ডারের কারণে এরকম হয়, ব্যতিক্রম সেটা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু তার দেখো ওয়াই আছে, সে দেখতে ছেলের মতোই হচ্ছে, কিন্তু যেখানে এক্স এর সংখ্যাটা বেশি আছে এখানে, সো তার মধ্যে মেয়েলি আচরণটা বেশি দেখা যাচ্ছে। তো কেউ যে মানে যে মানুষটা থার্ড জেন্ডার হচ্ছে সেটা কিন্তু তার নিজের দোষে হচ্ছে না, এবং তুমি চেষ্টা করলে যে সে মনে করো একেবারে ঠিক হয়ে যাবে, রাই ঠিক করে হাঁট, ড্রেস আপ ঠিক করে পর, ঠিক আছে, বললে হবে তা না, সে এভাবেই হয়ে আসছে জেনেটিক্যালি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এটার নিউক্লিক অ্যাসিড, আমরা যেটা ক্রোমোজোম পড়ছিলাম, ক্রোমোজোমটার রাসায়নিক গঠন। ক্রোমোজোমটার রাসায়নিক গঠন হচ্ছে এটা তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন দিয়ে। নিউক্লিক অ্যাসিড যেটা আছে, নিউক্লিক অ্যাসিড তোমার হচ্ছে গঠিত ডিএনএ এবং আরএনএ দুইটা জিনিস নিয়ে তৈরি। ডিএনএ এবং আরএনএ কি দিয়ে তৈরি, ডিএনএ এবং আরএনএ কি দিয়ে তৈরি আমি দেখাচ্ছি। ডিএনএটার মধ্যে থাকে হচ্ছে প্রথম কিছু নাইট্রোজেন বেস থাকবে ডিএনএর মধ্যে, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এটা দিয়ে হচ্ছে কেন তৈরি, ডিএনএ তৈরি। তাহলে সেই সাথে ডিএনএ এর মধ্যে আর কি কি থাকবে, নাইট্রোজেন বেস থাকছে, এরকম 5 কার্বন বিশিষ্ট এক ধরনের পেন্টোজ সুগার থাকছে।
হচ্ছে একটা ফসফেট, অজৈব ফসফেট মূলক থাকছে। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে একটা ডিএনএ গঠিত হয়। আর আরএনএ কি দিয়ে তৈরি? আরএনএ এই জিনিসগুলো থাকবে, শুধু এই থায়ামিনটা থাকবে না, থায়ামিনের বদলে চলে আসবে ইউরাসিল আসবে। আর সুগার যেটা বললাম ডিএনএ এর মধ্যে লাগে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, কিন্তু সেটা একটা বিশেষ নাম আছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর তোমার আরএনএ এর মধ্যে লাগে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। যেহেতু আজকে সময় কম, আমি প্রশ্ন উত্তর পর্ব চলে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা যখন নাইট্রোজেন বেসগুলো পড়বো তখন হচ্ছে এই জিনিসগুলোর ডিটেলস আমরা পড়বো, শুধু এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিচ্ছি। সো এখন আজকে লেকচার থেকে যার প্রশ্ন আছে সে হাত তুলো। অলরেডি হাত তুলে রাখো। কি জাহিদুল ইসলাম এবং হচ্ছে বায়েজিদ, জাহিদুল ইসলাম এবং বায়েজিদ, তোমাদের দুজনকে আনমিউট করেছি। প্রথম জাহিদুল বলো, তারপর বায়েজিদ বলবা। ম্যাম ক্রোমাটিড বিষয়টা আরেকবার একটু বলেন প্লিজ। ক্রোমাটিড, ক্রোমাটিড ক্রোমাটিড হচ্ছে আমরা মেটাফেজ পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজোমকে দুইটা ভাগে বিভক্ত দেখতে পাই। নরমালি একটা ক্রোমোজোম দেখতে কি রকম? ক্রোমোজোমটা দেখতে হচ্ছে মাঝখানে এরকম সেন্ট্রোমিয়ার থাকছে আর লম্বা এরকম দুইটা ফিতার মতো দুইটা বাহু দেখতে পাচ্ছি, ফুলের মতো, চুলের ব্যান্ড যে করি আমরা মেয়েরা পরে ছোট বাচ্চারা, এরকম ব্যান্ডের মতো দেখা যাচ্ছে। কিন্তু যেই না মেটাফেজ পর্যায়ে চলে যাচ্ছে তখন আমরা দেখতে পাই যে এই বরাবর দুইটা ভাগে বিভক্ত দেখতে পাই, যেটাকে আমরা এরকম এঁকেছি। তখন এই প্রত্যেকটা ভাগকে, বাম পাশের ভাগটা একটা ক্রোমাটিড, ডান পাশের ভাগটাও একটা ক্রোমাটিড। বুঝতে পেরেছো? জি ম্যাম, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পরে বাইরে বলো। ম্যাম টেলোমিয়ার বুঝলাম না ম্যাম, টেলোমিয়ার মানে ওই যে আপনার এই যে পরিমাপের মাধ্যমে কোষ কতবার বিভক্ত হবে এবং ওকে বলছি, জীবটি কতকাল বাঁচবে ম্যাডাম, এটা একটু। টেলোমিয়ার হচ্ছে একেবারে শেষ প্রান্তে, একটা ক্রোমোজোমের যে শেষ প্রান্তটা আছে না, অর্থাৎ এখানে যে জায়গাটা এবং এখানে যে জায়গাটা, এখানে কিছু ডিএনএ থাকে, এই দুই প্রান্তেই থাকবে, উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত, দুই প্রান্তের যে ডিএনএ গুলো আছে এই জায়গাটাকে বলা হচ্ছে টেলোমিয়ার বলা হচ্ছে। ক্রোমোজোমের একেবারে মাথার জায়গা যে ডিএনএ গুলা সেগুলোকে বলা হচ্ছে টেলোমিয়ার, প্রান্তটাকে বলা হচ্ছে। এখানে যে ডিএনএ গুলো আছে, ঠিক আছে, এই ডিএনএ গুলোর বৈশিষ্ট্য কি জানো? আমাদের শরীরের কোষগুলো যতবার বিভাজিত হয় ততবার এখানে ডিএনএ গুলা একটা করে বেস পেয়ার হারাতে থাকে, একবার বিভাজিত হলে একটা বেস পেয়ার হারাবে, এরকম করে একটা একটা করে কমতে থাকে। তো সেক্ষেত্রে মানে আমাদের শরীরে কতবার কোষ বিভাজন কমপ্লিট হতে পারবে সেটা হচ্ছে নির্ধারণ করে হচ্ছে টেলোমিয়ার। না তা না হলে আমাদের আয়ু কিন্তু হয়ে যেত হচ্ছে 200 বছর, 500 বছর হয়ে যেত। বুঝতে পেরেছো কথাটা? জি ম্যাম। ওকে, তারপর বাজিতের পর হচ্ছে আবু রাইহান, তারপর সিফাত হোসেন। আবু রাইহান, সিফাত হোসেন বলো। যে সেন্ট্রোমিয়ারের কাইনেটিক কোর এবং মুখ্য গুঞ্জন বিষয়টা একটু বুঝান। ওগুলি আমি বুঝিনি, আবার বলো। সেন্ট্রোমিয়ারের কাইনেটিক কোর এবং মুখ্য গুঞ্জন বিষয়টা একটু বুঝান। সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর, জি আর মিস মুখ্য গুঞ্জন, এটা ক্লিয়ার না। কাইনেটোকোর, আচ্ছা কাইনেটোকোর জিনিসটা কি বললাম? এই যে তোমার আমরা যখন মায়োসিস কোষ বিভাজন করব, মায়োসিস কোষ বিভাজনের একটা ধাপ আছে, ধাপটার নাম হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে একটা স্টেপ আছে, নাম হচ্ছে তোমার লেপটোটিন। তখন লেপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন, তখন আমরা দেখি হচ্ছে এই যে প্রত্যেকটা ক্রোমাটিন তন্তু যে ছিল, প্রত্যেকটা ক্রোমাটিন তন্তুর মধ্যে সেন্ট্রোমিয়ার দেখতে পাই একটা। দেখো ধরো নীল কালি দিয়ে আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ছাড়া তার যে লম্বা সুতা যেটা আছে, লম্বা সুতাটা একেবারে স্ট্রেট থাকে না, এটা মাঝে মাঝে হঠাৎ করে কুণ্ডলিত হয়ে যায়। ধরো এখানে একটা কুণ্ডলী সৃষ্টি করলো, আবার নিচে যে আরেকটা কুণ্ডলী, এই যে আরেকটা কুণ্ডলী, এই কুণ্ডলী সৃষ্টি করে থাকে। এই কুণ্ডলী গুলাকে বলা হচ্ছে এই ক্রোমোমিয়ার বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এই ক্রোমোমিয়ার ছাড়া আর যদি কি বললাম আমি বুঝতে পারি না তোমার কথাটা। মুখ্য গুঞ্জন, হ্যাঁ মুখ্য গুঞ্জন, মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের কারণে। সেন্ট্রোমিয়ারের জায়গাটা কিরকম? এরকম সংকুচিত চিকন জায়গাটা। দেখো উপরে ক্রোমাটিড গুলা কিন্তু মোটা, আর সেন্ট্রোমিয়ারের